এদিকে আবার যে কোনো সময় বিদায় নেবেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এবার ডক্টর ইউনূসের বিপক্ষে যুদ্ধের ডাক দিয়েছে আওয়ামী লীগ। তে গোপনে আত্মগোপনে আছে আওয়ামী লীগ ও ছাত্রলীগের হাজার হাজার নেতাকর্মীরা। যে কোনো সময় ভয়াবহ হামলা করতে পারে আওয়ামী লীগ। ঢাকার বুকে আওয়ামী লীগের বিশাল সমাবেশ সরকার বুঝতেই পারল না। বিভিন্ন জায়গায় ওই সমাবেশেরই আওয়ামী লীগের স্লোগান হয়েছে এবং সেখানে 60 থেকে 70% আওয়ামী লীগের লোক ছিল ওই সমাবেশে। আওয়ামী লীগকে কিভাবে ঠেকাবেন? এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূসকে রীতিমতো হুমকি দিলেন। কি হুমকি দিলেন হাসনাত আব্দুল্লাহ? হঠাৎ করে প্রফেসর ইউনূসকে হুমকি দিলেন কেন? প্রফেসর ইউনূস কি এমন করলেন? আওয়ামী লীগের পক্ষে কি কোনো কর্মকাণ্ড করলেন? অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস একটা রেড লাইন ক্রস করেছেন। জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম সোমবার নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে এই লেখাটি পোস্ট করেন। ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে আজকে সার্জিস যে ঘটনা ঘটিয়েছে, সেই ডক্টর মোহাম্মদ ইউনূসকেই বলছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস রেড লাইন ক্রস করছেন। তাই কি ডক্টর মোহাম্মদ ইউনূসকে তোমরা দৌড়ে নামাই দিবা? আসসালামু আলাইকুম দর্শক, আরো একটি নিউজ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। দর্শক, এবার কিন্তু সরাসরি সার্জিস হাসনাতরা ডক্টর ইউনূসের বিরুদ্ধে কথা বলতেছে। ডক্টর ইউনূস নাকি রেড লাইন ক্রস করেছে এমন একটি পোস্ট কিন্তু বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়াতে প্রচুর পরিমাণে ভাইরাল হয়েছে। আসলে দর্শক, এবার কি তাহলে অন্তর্বর্তীকালীন সরকারের ইন পয়েন্ট এসে গেছে? হ্যাঁ দর্শক, সবকিছু নিয়ে কিন্তু আজকের ভিডিওটা অনেক বেশি গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো, আপনারা কিন্তু ভিডিওটি একটু স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশটাকে সংস্করণ করার নামে কি করতেছে না করতেছে সেটাই কিন্তু আপনারা জানতে পারবেন এবং বুঝতে পারবেন। অন্যদিকে কিন্তু এই যে সমন্বয়ক থেকে যারা নতুন রাজনৈতিক দলে চলে গেছে, তারা এখন অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে সরাসরিভাবে কথা বলতেছে, সরাসরি অন্তর্বর্তীকালীন সরকারকে হুঁশিয়ারিমূলক কথা বলতে চাই। কিন্তু দর্শক, আমরা এতদিন থেকে জানছিলাম যে আসলে এই যে নতুন রাজনৈতিক দলটা কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের উপর ভর করে চলতেছিল, কিন্তু এবার এই জিনিসটা কিন্তু পরিষ্কার হয়ে গেছে। আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো, ভিডিওটা কিন্তু একটু স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। বর্তমান বাংলাদেশের পরিস্থিতি নিয়েও কিন্তু আপনারা এই ভিডিওটির মধ্যে অনেক আপডেট কিছু তথ্য পাবেন। তো দর্শক, কথা না বাড়িয়ে সর্বপ্রথম আমরা কিছু আলোচিত প্রতিবেদন দেখে নেব। মব জাস্টিস। আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি কয়েকদিন আগে ঘোষণা দিয়েছিলেন যে মব জাস্টিসের ভাই এই দেশে আর জায়গা নেই। তবে আসলে কি জায়গা নেই? জায়গা আছে, এখনো মব জাস্টিস চলছে। আজকে আমরা যখন নিউজটি করছি, ছবিগুলো কমিউনিটি ভায়োলেন্সের জন্য খুব ভালো করে দেখানো যাচ্ছে না, বাট আমাদের অভিনেতা সিদ্দিক, তিনাকে ব্যাপক মারধর করে জামা কাপড় ছিঁড়ে তারপর পুলিশে সোপর্দ করা হয়েছে। বাট সে অপরাধটা করছে কি? তার অপরাধটা হচ্ছে সে আওয়ামী লীগকে সাপোর্ট করতে এবং আওয়ামী লীগ ক্ষমতা থাকাকালীন সময় তিনি আওয়ামী লীগের পক্ষে নির্বাচন করতে চাইছেন। তো অপরাধটা কি ভাই? ওই মুহূর্তে সে আওয়ামী লীগের রাজনীতি করছে, তো সে কি কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড করছে? সে কি কোনো অন্যায় করছে, অত্যাচার করছে, কার উপর জুলুম করছে? সে আওয়ামী লীগের পক্ষে সে তার নির্বাচন করতে চাইছে। এই জন্য আপনি আজকের দিনে এসে তারা পিটাবেন, মারবেন? তো কি বার্তা দিচ্ছি আমরা এই সরকারের মাধ্যমে বা এই সরকারের শাসনামলে, যেখানে আমরা দেখছি স্পষ্ট ফুটেজ আছে, তাদের বিরুদ্ধে আসলে কি ব্যবস্থা নেওয়া হবে? দেখেন, সবকিছু গায়ের জোরে করলে তো সরকার দরকার নাই, পাবলিক নিজের মতো চলবে। কোন এক সময় আওয়ামী লীগ ক্ষমতায় আসবে, 20 বছর পর আওয়ামী লীগ আবার রাস্তায় যারে তারে পাবে, তারা ধরে মারবে। সমালোচনাটা আমরা কোথায় করব? আমি এই ঘটনার তীব্র নিন্দা জানাই, কারণ এগুলা ভাই আবার ধরেন অতিরঞ্জিত এরকম অনেক কিছুই ঘটছে, আর যার কারণে মানুষ বলতেছে। আমরা অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ করা হয়েছে, তার পরনের পোশাক ছিঁড়ে ফেলা হয়েছে, আর একাধিক ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। রাজধানী ঢাকার কাকরাইল এলাকায় একটু আগে, ঘন্টা খানেক আগে একটা ভিডিও আমরা দেখছি যে প্রকাশ হয়েছে, আর স্লোগান দিতে দিতে তাকে থানার দিকে নিয়ে যাওয়া হয়। পরে থানার ভেতর নিয়ে গেলে পুলিশ বাইরে আসে এবং পুলিশের হাতে তাকে তুলে দেওয়া হয়। এ সময় তারা আওয়ামী লীগের দোসর উল্লেখ করে নানা স্লোগান দিতে থাকেন, আর তারা কোন দলের এ ব্যাপারে আসলে নিশ্চিত হওয়া যায়নি। তবে ভিডিওতে একজন ধারা বিবরণী দিচ্ছিলেন, তিনি বলছিলেন, আমরা সিদ্দিককে, আওয়ামী লীগের একজন দালালকে আমরা পুলিশে হস্তান্তর করেছি। তো আপনারা সকলে জানেন যে একাধিকবার গুলশান এবং টাঙ্গাইলের মধুপুর আসন থেকে মনোনয়ন চেয়েছিল অভিনেতা সিদ্দিক। আর আমিও আরেকটা জায়গায় মনে করি, সবসময় বলি, জানেন, খেলোয়াড়, সঙ্গীত শিল্পী, অভিনয় শিল্পী, সিনেমা শিল্পী যারাই আছেন, তো এই লাইনগুলোতে কোথাও না কোথাও মানে রাজনীতিতে জড়ানো আসলে আমার কাছে পছন্দ না। কেন বিভক্ত হয়ে যায়? আপনি দেখেন মাশরাফি বিন মুর্তজা, সাকিব আল হাসান, তাদের ক্রিকেটের জন্য সারা বাংলাদেশ তাদেরকে ভালোবাসতো, বাট হঠাৎ করে তাদের মাথায় বুঝছে। আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস, উনি কি প্রকৃতপক্ষে বাংলাদেশ বিক্রি করে দিচ্ছেন, নাকি ওনার অন্য কোনো পরিকল্পনা রয়েছে বাংলাদেশকে ঘিরে? এই প্রশ্নটি যেমন সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ ঢালাওভাবে প্রচারিত হচ্ছে বিগত দিন থেকে, ঠিক একইভাবে আরেকটি জিনিস সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত হচ্ছে, এবং সেটি হচ্ছে পরবর্তী টার্গেট কি তাহলে বাংলাদেশের বহুল আলোচিত সেন্ট মার্টিন। হ্যাঁ, এই বিষয়টি নিয়ে আলোচনা
যেহেতু হচ্ছে, তার মানে এর পিছনে একটি গুরুত্বপূর্ণ কারণ রয়েছে। যেভাবে মার্কিনীরা বাংলাদেশের এই উপকূলে তাদের যে আধিপত্য রয়েছে সেই আধিপত্য বিস্তার করার জন্য বেশ কয়েক বছর ধরে কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছিল। প্রসঙ্গগত আরেকটি কথা বলে নিচ্ছে, সেটি হচ্ছে এই যে করিডোর, এই করিডোর দেয়াকে কেন্দ্র করে শেখ হাসিনা, যিনি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ছিলেন এবং উনি ক্ষমতাচ্যুত হয়েছেন, উনার একটি ভিডিও বার্তা কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে আবারও পুনঃপ্রচার হওয়া শুরু হয়েছে এবং আওয়ামী লীগের লোকজনেরা কিন্তু এই বিষয়টি খুব সূক্ষ্মভাবে প্রচার করছেন। এবং সেখানে শেখ হাসিনার যে বক্তব্যটি গণমাধ্যমকে দেওয়া হয়েছে সেখানে উল্লেখ করেছেন যে পশ্চিমারা বিভিন্নভাবে চেষ্টা করছে বাংলাদেশে তাদের একটি আধিপত্য তৈরি করার জন্য বা বাংলাদেশের বিভিন্ন জায়গা। আমি সম্পূর্ণ বিষয়টি আসলে ব্যাখ্যা এখানে করতে চাচ্ছি না, এই বিষয়টি অনেক লম্বা এবং সময় সাপেক্ষ, তাই আমি সংক্ষেপে সেই বার্তা থেকে কিছু পিক পয়েন্ট তুলে নিচ্ছি। যেটি মূলত শেখ হাসিনা বোঝাতে চাচ্ছেন সেটি হচ্ছে মার্কিনীরা বা পশ্চিমারা বিশেষ করে বাংলাদেশে একটি তাদের সামরিক ঘাঁটি করতে যাচ্ছে তাদের আধিপত্য বিস্তার করার জন্য, এবং এর জন্য বাংলাদেশের উপকূলের বেশ কিছু বিষয় তারা চায়। এর মধ্যে সেন্ট মার্টিন যে দ্বীপ রয়েছে, উনি সেই দ্বীপটি নিয়ে কিন্তু স্পষ্টভাবে কথা বলেছেন, অর্থাৎ মার্কিনীরা সেন্ট মার্টিন চাচ্ছে। তবে উনি ক্ষমতায় টিকে থাকার জন্য সেটি কোনোভাবেই করবেন না। এ প্রসঙ্গে তিনি বলেন যে আমি দেশ বিক্রি করে বা দেশের কোনো সীমা বিক্রি করে আমি ক্ষমতায় থাকতে চাই না। এই বিষয়টির সাথে বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের যে কর্মকাণ্ড, সেই কর্মকাণ্ড ঘিরেই কিন্তু এই প্রশ্নটি তৈরি হয়েছে। শেখ হাসিনা এখানে কিন্তু দেশ বিক্রি করবো না বিষয়টি উল্লেখ করেছেন, এবং এর পরবর্তীতে আমরা কি দেখলাম? এর পরবর্তীতে দেখলাম যে শেখ হাসিনার কিন্তু পতন হয়ে যায় এবং বিগত 8 মাস উপরে অন্তর্বর্তীকালীন সরকার বা মোহাম্মদ ইউনূস দেশ পরিচালনা করছে। এখন এখানে প্রকৃতপক্ষে আসলে কি বিশ্লেষণ দাঁড়ায় বা কি সারসংক্ষেপ দাঁড়ায়? আমি মনে করি যে অন্তর্বর্তীকালীন সরকার প্রকৃতপক্ষে এমন একটি দুটানার মধ্যে পড়ে আছে, যে দুটানার কারণে অন্তর্বর্তীকালীন সরকারকে অনিচ্ছাকৃত কিন্তু অনেক কিছু করতে হচ্ছে। এই যে ধরুন একটি করিডোর দেওয়া হলো, এখন বাংলাদেশের অভ্যন্তরীণ যে বিষয়টি রয়েছে সেই অভ্যন্তরীণ বিষয়ের যে একটি নিরাপত্তা, সেই নিরাপত্তা কিন্তু এখন আর অনেকটাই থাকছে না। এখানে মার্কিন সেনারা মিয়ানমারে যাবে, মিয়ানমারের সাহায্য সহযোগিতা করবে, সামরিক থেকে শুরু করে বিভিন্ন বিষয়ে তারা বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করবে, এবং তাদের থাকার যে ব্যবস্থা, তাদের থাকার ব্যবস্থাটি এখন পর্যন্ত কিন্তু কোথায় থাকবে, কোন অবস্থায় থাকবে? কারণ একটি দেশে সাহায্য সহযোগিতা চালাতে হলে, মানবিক উপায় হোক, সাহায্য সহযোগিতা চালাতে হলে একটি সামরিক বাহিনী প্রত্যেক দিন বা প্রত্যেক মুহূর্তে কিন্তু আমেরিকা থেকে সুদূর যুদ্ধ বিমান নিয়ে আসতে পারবে না, সামরিক ভর নিয়ে প্রতিদিন আসতে পারবে না। সুতরাং তাদের একটি বেস কিন্তু বাংলাদেশের কোনো একটি উপকূলে প্রয়োজন, সেটা চট্টগ্রাম হোক, সেটা সেন্ট মার্টিন হোক, অথবা অন্য কোনো জায়গায় হোক। যদিও চট্টগ্রামে এরকম কোনো পরিবেশ নেই বা বাংলাদেশের উপকূলে এরকম কোনো পরিবেশ নেই যেখানে আসলে মার্কিনীরা তাদেরকে বেস বানাতে পারে কিংবা ক্যাম্প করতে পারে যেখান থেকে তারা মিয়ানমারকে সাহায্য সহযোগিতা করবে। সুতরাং তাদের এখানে উৎকৃষ্ট যে প্রস্তাব প্রথমে ছিল সেই প্রস্তাবটি হচ্ছে সেন্ট মার্টিন। মূলত এই বিষয়গুলোর জন্য কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে বর্তমানে বেশ ঢালাওভাবে এই প্রশ্নগুলো ওঠা শুরু হয়েছে। এখন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা আল জাজিরাতে যে বক্তব্য দিয়েছে যে বাংলাদেশের জনগণ অন্তর্বর্তীকালীন সরকারকে পছন্দ করছে, প্রকৃতপক্ষে কতটুকু পছন্দ করছে এটা সাধারণ জনগণ ভালোই জানে এবং সাধারণ জনগণ ভালো বলতে পারবে। যেহেতু উনি বলেছেন, তাহলে কি উনার ক্ষমতায় টিকে থাকার যে প্রবণতা বা বাংলাদেশের ইতিহাসে ক্ষমতা ধরে রাখার যে একটি প্রবণতা আমরা দেখেছি অতীত থেকে বর্তমান পর্যন্ত, সেই ধারাবাহিকতায় কি আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা এগিয়ে যাচ্ছেন কিনা, অথবা উনার ক্ষমতায় টিকে থাকার জন্য কিংবা পরবর্তীতে উনি আবার বাংলাদেশের ক্ষমতায় ফিরে আসার জন্য এই সকল বিষয়বস্তু করছেন কিনা? এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূসকে রীতিমতো হুমকি দিলেন এবং ডক্টর ইউনূস এই কাজ করলে তিনিও জনরোষে পড়বেন এরকম ইঙ্গিত দিলেন। কি হুমকি দিলেন হাসনাত আব্দুল্লাহ? হঠাৎ করে প্রফেসর ইউনূসকে হুমকি দিলেন কেন? প্রফেসর ইউনূস কি এমন করলেন? আওয়ামী লীগের পক্ষে কি কোনো কর্মকাণ্ড করলেন? আওয়ামী লীগ নির্বাচনে অংশ নেবে কিনা তাদেরকেই নির্ধারণ করতে হবে। আল জাজিরার সঙ্গে সাক্ষাৎকারে প্রফেসর ইউনূস আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ করা সম্পর্কে এই কথাই বলেছিলেন, আওয়ামী লীগের উপরে ছেড়ে দিয়েছিলেন। যদিও আরও দুটো কথা বলেছিলেন, 3 ধরনের উত্তর দিয়েছিলেন তিনি, কিন্তু এই প্রসঙ্গটা নিয়ে, ফটোকার্ডটা নিয়ে সাদিকুর রহমান খানের একটা পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে তার ভেরিফাইড ফেসবুক পেজে পোস্ট করে রীতিমতো প্রধান উপদেষ্টাকে হুমকি দিলেন হাসনাত আব্দুল্লাহ। সেই পোস্টে যেটা লেখা হয়েছে সেটা হলো, ডক্টর ইউনূস গতকাল একটা রেড লাইন ক্রস করেছেন। উনি বলেছেন, অর্থাৎ একটা লাল লাইন পার করেছেন, অর্থাৎ সীমার অতিরিক্ত কাজ করেছেন, সীমা লঙ্ঘন করেছেন, এমনটা বলার চেষ্টা করেছেন। উনি বলেছেন আওয়ামী লীগ ইলেকশনে আসবে কিনা এটা তারা ডিসিশন নেবে, এই কথা বলার কোনো অধিকার ডক্টর ইউনূসের নাই, কারণ আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করবে কিনা সেই ডিসিশন এদেশের মানুষ নেবে। 5 আগস্ট মানুষ আওয়ামী লীগের ব্যাপারে তাদের ডিসিশন জানাইয়া দিছে। তারপরেও যদি আরও প্রয়োজন হয় গণভোট হোক, গণভোটে মানুষ বলুক আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়া উচিত কিনা, বাট কোনোভাবেই আওয়ামী লীগকে এই ডিসিশন নেওয়ার অধিকার দেওয়া যাবে না। ডক্টর ইউনূসকে মনে রাখতে হবে, তাকে আমেরিকা বা ইউরোপের এজেন্সি ক্ষমতায় বসায়নি, ক্ষমতায় বসাইছে এই দেশের মানুষ। তাকে এই দেশের মানুষের কথা মতোই দেশ চালাতে হবে, আমেরিকা বা ইউরোপের কথা মতো নয়। আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল না, এটা একটা সন্ত্রাসী সংগঠন। আওয়ামী লীগের ফিরে আসার ব্যাপারে যে বা যারা হেল্প করতে চাইবে তারাই জুলাই গাদ্দার হিসেবে পরিচিত হবে। ইউনূস নিজেও যদি আওয়ামী লীগের পক্ষে কথা বলে, ইউনূসের বিরুদ্ধে দাঁড়াতে আমরা 1 সেকেন্ডও সময় নেব না। রীতিমতো শাসিয়েছেন, রীতিমতো হুমকি দিয়েছেন এবং ডক্টর ইউনূসকে গাদ্দার হিসেবেও উপস্থাপন করতে এতটুকু কুণ্ঠাবোধ করেননি।
এই হুমকির ফলে ডক্টর ইউনূস কি তার আবার ওই কথাটাকে চেঞ্জ করবেন? আল জাজিরাতে যে সাক্ষাৎকারে যে কথা বলেছেন সেই কথা কি চেঞ্জ করে ফেলবেন? সেই কথা চেঞ্জ করার কি কোনো উপায় রয়েছে, নাকি সরকারের সঙ্গে এনসিপির দূরত্ব বাড়তে শুরু করবে এই ধরনের পাল্টাপাল্টি অবস্থানের কারণে? সেটাই আমরা সামনে দেখব। তবে হাসনাত আবদুল্লাহর এই পোস্ট প্রধান উপদেষ্টার পদকে হুমকির মুখে ফেলেছে বলেও অনেকে মনে করেন। আর এই পোস্ট, এই ধরনের বাক্য ব্যবহার, যদিও অন্যের পোস্ট তিনি শেয়ার দিয়েছেন, অন্যের পোস্ট শেয়ার দিয়েছেন মানে ওই লেখাটা তিনি সমর্থন করেন, এটা তারই লেখা, এইভাবেই তো তিনি শেয়ার দিয়েছেন, সুতরাং এটা তারই কথা, এটাই ধরে নেওয়া যায়। যে ভাষা ব্যবহার করা হয়েছে, যে অধ্যত্বপূর্ণ ভাষা ব্যবহার করেছেন, ন্যূনতম সম্মান বোধ না রেখে প্রধান উপদেষ্টার সম্মান হানি করার এক ধরনের চেষ্টা করেছেন, সেই চেষ্টাটা সামনে কত দূর গিয়ে ঠেকে, পানি কোথায় গিয়ে গড়ায়, সেটাই আমরা দেখব। দর্শক, ঢাকার বুকে আওয়ামী লীগের বিশাল সমাবেশ সরকার বুঝতেই পারলো না। দুদিন আগে যে সুন্নিদের একটা বিশাল সমাবেশ হলো, অর্থাৎ এই এনায়েতপুরে আব্বাসী হুজুর যেখানে যে সমাবেশটা করলেন, উপস্থিত ছিলেন, সেই সমাবেশে লক্ষ লক্ষ মানুষ ছিল, প্রায় 6 থেকে 7 লক্ষ মানুষ ছিল, বিশাল সমাগম। তারপরেও কিন্তু ওখান থেকে অভিযোগ করা হয়েছে সরকারের পক্ষ থেকে বিভিন্নভাবে নাকি বাধা দেওয়া হয়েছে। যদি বাধা দেওয়া না হতো তাহলে আরও নাকি যে পরিমাণ লোক হয়েছে সেই পরিমাণ লোক হওয়ার সম্ভাবনা ছিল। তাহলে যে পরিমাণ লোক হয়েছে সেই পরিমাণ লোকেরই একটা আনুমানিক হিসাব হয়েছে যে 6 থেকে 7 লক্ষ লোক সেখানে উপস্থিত হয়েছিল। এখন ওই সমাবেশটা হওয়ার পরে বা শেষের দিকে আওয়ামী লীগের স্লোগান নাকি আপনি বিশাল, মানে অনেক লোক, তো 6 থেকে 7 লক্ষ লোক, তার মধ্যে বিভিন্ন জায়গায় ওই সমাবেশেরই আওয়ামী লীগের স্লোগান হয়েছে এবং বলার চেষ্টা করতেছে অনেকেই যে সেখানে 60 থেকে 70% আওয়ামী লীগের লোক ছিল ওই সমাবেশে। তাহলে আপনি ভাবেন যে যদি 7 লক্ষ লোক হয়, তাহলে 7 লক্ষ লোকের মধ্যে 70% যদি ধরেন, তাহলে প্রায় আপনার 5 লক্ষ লোকের মতো কিন্তু ওখানে আওয়ামী লীগের লোক ছিল। তাহলে অর্ধেকেরও বেশি কিন্তু আওয়ামী লীগের লোক ওই সমাবেশে ছিল, বোঝা যায় তাহলে ওখানে আওয়ামী লীগেরই সমাবেশ। সেই জন্য আমি বললাম যে ঢাকায় আওয়ামী লীগ সমাবেশগুলো সরকার বুঝতেও পারলো না, আর বুঝতেও পারবে না। আমি একটা ভিডিও দিচ্ছি এই বিষয়ে যে আওয়ামী লীগকে কীভাবে ঠেকাবেন, আর কোনো পথ অবশিষ্ট আছে? দেখেন, আওয়ামী লীগকে আর ঠেকানো সম্ভব না। এই জন্য সম্ভব না, যদি কেউ আন্ডারগ্রাউন্ডভাবে কাজ করা শুরু করে তাহলে আপনি তাকে কিভাবে ধরবেন? আপনি একটা রাজনৈতিক সংগঠনকে নিষিদ্ধ করলেন, সেই রাজনৈতিক সংগঠনের যারা সদস্য নিষিদ্ধ, যেমন ছাত্রলীগ, আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগকে এই সরকার নিষিদ্ধ করছে 2024 সালের 23শে আগস্ট রোজ বুধবার। এই নিষিদ্ধের পরিপ্রেক্ষিতে কি হয়েছে? ছাত্রলীগ প্রকাশ্যে আর বের হইতেছে না, প্রকাশ্যে কর্মকাণ্ড করতেছে না, কিন্তু ছাত্রলীগ কিন্তু বসা নাই, ছাত্রলীগ করতেছে। হয়তো বাংলাদেশের বিভিন্ন জায়গায় তারা নিজেরা হালকা ঝটিকা মিছিল করতেছে, তারা তো দেশ থেকে উদয় হয়ে যায় না। সরকার তো ছাত্রলীগের প্রত্যেকটা সদস্যকে, ছাত্রলীগের যে সাংগঠনিকভাবে আপনার কমিটির যে সদস্য আছে বাংলাদেশের, সেই আপনার জেলা ভিত্তিক, উপজেলা ভিত্তিক, আপনার ইউনিয়ন ভিত্তিক এবং ওয়ার্ড ভিত্তিক প্রত্যেকটা সদস্যকে তো আর অ্যারেস্ট করতে করে নাই। তাইলে তারা দেশের মধ্যেই আছে এবং তারা তাদের উপর যে স্ট্রিম রোলারটা চালানো হইতেছে বা হয়েছে, আপনি একটু ভাবেন তো যে একজন স্টুডেন্ট লেখাপড়া করে, যেভাবেই হোক একটা ছাত্র সংগঠনের সাথে সে জড়ে গেছে, ছাত্রলীগের সাথে, তিনি হয়তো বা কোনো পদে আছেন, অথবা তিনি ওই ছাত্রলীগের সাথে মিছিলে কোনো এক সময় থাকছেন অথবা স্লোগান দিচ্ছেন, তিনি পদে নাই, মানে যেভাবেই হোক ছাত্রলীগের সাথে, ওই ছাত্রলীগের সংগঠনের বা কমিটির লোকদের সাথে। দেখেন, একটা কলেজের যে স্টুডেন্ট শিক্ষার্থী, তাদের কিন্তু একে অপরের সাথে বন্ধুত্ব হয়, পরিচয় না থাকলেও তাদের ক্লাস বা কলেজে যাতায়াতের মাধ্যমে কিন্তু বন্ধুত্ব স্থাপন হয়। সেখান থেকে একজন বন্ধু ধরেন ছাত্রলীগের একজন কর্মী বা একজন সদস্য, পদধারী একজন কর্মী, তার সাথে আর একটা নিরপেক্ষ ছাত্রর সম্পর্ক আছে। এখন সেই সম্পর্ক টানে একদিন ছাত্রলীগের মিছিল হবে ক্যাম্পাসে, সেই বন্ধুটাও ধরেন সাথে গেছে। এখন সে সাথে গিয়া মিছিল করলো কেন? সেই মিছিলের প্রতিবাদে কিন্তু তাকেও বিভিন্নভাবে, শুধু শারীরিক মানসিক না, তার একাডেমিকভাবেও কিন্তু বিভিন্ন ধরনের অ্যাকশন আমরা এই সরকার আমলে দেখছি। কিভাবে অ্যাকশন করছে? আমরা একটা ভিডিও দেখলাম, একটা নিউজ দেখলাম, সেখানে একজন স্টুডেন্ট পরীক্ষা দিতে গেছে, তাকে ধৈর্য মারধর করা হয়েছে এবং পরবর্তীতে পুলিশের হাতে তুলে দেওয়ার জন্য চেষ্টা করা হয়েছে। কিন্তু ওই যে সাধারণ শিক্ষার্থী, সেই সাধারণ শিক্ষার্থী আরও যারা বন্ধুরা আছে, তারা এসে ওই ছাত্র জনতা নামধারী যে সমস্ত চেলাবান্ডার আছে তাদের হাত থেকে এবং কিলগুতা মাইরে তাকে রক্ষা করে নিয়ে গেছে। এই ভিডিওটা কিন্তু ভাইরাল হয়েছিল, আপনারা দেখছেন বেশ কিছুদিন আগের ভিডিও। এখন আপনি ভাবেন যে তাদের উপর কিভাবে স্টিম রোলার চালানো হইতেছে। যে একজন ছাত্রলীগের কর্মী, সে অপরাধ করলো কি না করলো সেটা দেখার বিষয় নয়, তার পরীক্ষা দিতে দিতেছে না, পরীক্ষা দিতে গেলেও তাকে আইন বহির্ভূতভাবে টর্চার করা হইতেছে, পরবর্তীতে তাকে পুলিশে তুলে দেওয়া হইতেছে। এখন আইন শৃঙ্খলা বাহিনী সেখানে গিয়া ওই ছাত্র যেন পরীক্ষা দিতে পারে এইটা সহযোগিতা না করে তাকে অ্যারেস্ট করে নিয়ে যেতেছে। আর যারা এখন মানে ক্যাম্পাসে যাইতেছে না, কলেজে যাইতেছে না, তাদেরকে কি করতেছে এই সরকার? তাদের ভর্তি বাতিল করতেছে, ছাত্রের যে কার্ড, সেই কার্ড বাতিল করতেছে, তাদের সার্টিফিকেট বাতিল করতেছে, মানে তাদের জীবনটা, ভবিষ্যৎটাই অন্ধকারের মধ্যে ঠেলে দিতেছে।
এবং শুধু তাই নয় যে যারা ছাত্রলীগের সদস্য কমিটির পদে আছে তারা নাই, আমি কিছুক্ষণ আগে যে বললাম যারা পদে নাই কিন্তু ছাত্রলীগের সদস্যের সাথে কোনোভাবে সম্পর্ক ছিল তারাও এই হেনস্থার শিকার হইতেছে, এইভাবে স্টিম রোলার চালাইতেছে। তারা কি আপনি বলতে পারেন সাধু হয়ে যাবে? আপনি বলতে পারেন কি না যে একজন ছাত্র, একজন স্টুডেন্ট, সে যেভাবেই হোক কোনো অন্যায়ের সাথে জড়িত না, কিন্তু ছাত্রলীগের সাথে তার সম্পৃক্ততা ছিল। এই সম্পৃক্ততা থাকার পরিপ্রেক্ষিতে তার উপর তার কলেজের ভর্তি বাতিল করা হইতেছে। সে দেখেন একজন ছাত্র কখন পরীক্ষা দিতে যায় এই পরিস্থিতির মধ্যে, যখন তার মনে সাহস থাকে যে আমি কোনো অন্যায় করি নাই, কারোর সাথে কখনো মুখ চোকা করে কথা বলি নাই, সেই সমস্ত সহজ সরল এবং মানে পরিষ্কার ক্লিন ইমেজের স্টুডেন্টরা কিন্তু পরীক্ষা দিতে যায়। আর সেই পরীক্ষার্থীদের যখন মারধর করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়, ওইটা দেখে বাদ বাকি আরও যারা ছাত্রলীগের সদস্য ছিল অথবা ছাত্রলীগের সদস্যদের সাথে কোনোভাবে সম্পৃক্ত ছিল তারা কি সাধু হয়ে যাব? তারা কি দরবেশ হয়ে যাব? তারা কি শুধু তসবিহ গুনবো? আপনি তাদের ভবিষ্যৎ ক্যারিয়ার নষ্ট করে দিতেছেন নিরপরাধ থাকার পরিপ্রেক্ষিতেও। তারা তো ভালো হবে না, তারা তো আরও বিপর্যস্ত হওয়ার সম্ভাবনা থাকে এবং তারা তাদের সাংগঠনিক কার্যক্রম কিন্তু চালাবে। যেমন আমি গত পরশুদিন ছাত্রলীগের এখনও যিনি সভাপতি আছেন সাদ্দাম হোসেন, অবশ্য বাংলাদেশের আইন অনুযায়ী তিনি নিষিদ্ধ ঘোষিত সংগঠনের একটা সভাপতি, তারা তো প্রকাশ্যে বলতেছে আমরা এই অবৈধ সরকারের অবৈধ অধ্যাদেশ মানি না, তার মানে তারা মানতেছে না। এইভাবে দেখেন অপরদিকে আওয়ামী লীগকে কিন্তু বর্তমান সরকার যেভাবেই হোক নিষিদ্ধ কাগজ কলমে না করলেও নিষিদ্ধের মতোই আচরণ দেখাইতেছেন। মিছিল করলে তাদেরকে অ্যারেস্ট করা হইতেছে, আইনের আওতায় আনা হইতেছে। এখন এই যে বিষয়গুলো আমি বললাম, এই বিষয়গুলো এই জন্য বললাম যে আওয়ামী লীগ ঢাকায় মিছিল করলেও সরকার বুঝতে পারলো যে এই সমাবেশে অধিকাংশ 60 থেকে 70% আওয়ামী লীগের সদস্য নেতাবিন্দুরা আছে, কিন্তু সরকার কিছু করতে পারতেছে না, নিরুপায়। তো দর্শক, আপনাদেরকে যে সমস্ত প্রতিবেদন দেখানো হলো, এই সমস্ত প্রতিবেদনগুলো দেখার পর আপনাদের মন্তব্যকে অবশ্যই কিন্তু আপনাদের গুরুত্বপূর্ণ একটি মন্তব্য জানিয়ে যাবেন আমাদের ভিডিও কমেন্ট বক্সে, কারণ আপনাদের মন্তব্যগুলো আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ। তো দর্শক, ভিডিওটি ছিল এতটুকুই। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। ভিডিওটি শেষ করার আগে ছোট্ট করে একটা রিকোয়েস্ট থাকবে, আপনি যদি প্রথমবারের মতো আমাদের এই ছোট্ট চ্যানেলটিতে এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে আসা বেল আইকনটি অন করে রাখবেন। আর ইতিমধ্যে যদি আপনি আমার একজন সাবস্ক্রাইবার হয়ে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।